লজ্জা করবে না যে এটা হয়তো বললে কেউ হাসবে কি না। দেখো, সব থেকে দিমাগে প্রথম হাঁটিয়ে দেবে, প্রথমেই এসে দিমাগ থেকে হাঁটিয়ে দাও যে ক্যা কাহেঙ্গে লোক। এই কথাটা যদি থাকে মাথায়, তাহলে ভাববে লাইফে কোনো কিছু করা যাবে না। ঠিক আছে? এই ক্যা কাহেঙ্গে লোক, এই এই কথাটা দেখো, একটা জিনিস ভাববো যে তুমি কখনো এটা কেন ভাবো না যে আমি যদি না খাই, কেউ একজন এসে বলবে যে ভাই খাসনি, তুই খেয়ে নে, আমার 2 টাকা নেই, লোক এসে বলবে যে 2 টাকাটা নে, বলবে কেউ ভাই? বলবে? না। কেউ বলবে না। এর জন্য প্রথমেই দিমাগ থেকে আউট করে দাও যে ক্যা কাহেঙ্গে লোক। তুমি যখন পুলিশের চাকরি এমন একটা চাকরি না, তুমি যখন অনেকে বলে না যে গোপনে পড়াশোনা করতে হয়, কিন্তু পুলিশের চাকরি এমন একটা চাকরি তুমি গোপনে করতে পারবে না। কেন বলো তো? মাঠে যেতে হবে যেসব হ্যাঁ, আমি যখন মাঠে যাব তখন জেনে যাবে। দেখো, আমি এক জায়গায় ছিলাম, মাঠে না গেলে অনেক বড় বড় সাকসেসফুল, শোনো, অনেক বড় বড় সাকসেসফুল পার্সন ছিল। দেখো, যে কোনো জিনিসের দুটো সাইড হয়, নেগেটিভ আর পজিটিভ সাইড। তো সবার সঙ্গে বলে দাও যে আমি এটা করব। কেন জানো? অনেকে যখন বলে কী হলো কী হলো কী হলো, দেখো আমাদের পুলিশ সাহেব আসছে, পুলিশ সাহেব, তখন সেটাকে তোমাকে ইগো হিসেবে নিতে হবে, সেটার উপর রাগ নিতে হবে। পজিটিভ সাইন্স, রাগ নিতে হবে, দিয়ে তোমায় পড়াশোনা করে পুলিশ হয়ে দেখাতে হবে। তোমার দিমাগে যতক্ষণ না পর্যন্ত বসে গেল যে তুমি একজন পুলিশ, তুমি কখনো হতে পারবে না। তোমার দিমাগে যতক্ষণ না তুমি গভর্নমেন্ট সার্ভিস করবে, হবে না জীবনেও। কিন্তু মানুষ কি বলবে, সেটা নেগেটিভ ইম্প্যাক্টকে দূরে হাঁটিয়ে ফেলো। মানুষ বলবে, তুমি আজকে চাকরি করলেও বলবে, কালকে তাই বলবে, কিন্তু ভাই তোমরা অন্তত এই আচরণটা রেখো না। মানুষের ক্যারেক্টারই হচ্ছে, মানুষের আচরণই হচ্ছে সমস্ত কিছু। আজকে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, কারণ তার বিহেভিয়ার, তার ওয়ার্কের জন্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সেম অ্যাজ। তো আমাদের ক্যারেক্টারটা তৈরি করতে হবে, তার জন্য আমাদের সাকসেসটা দরকার, হতে হবে। দুনিয়ায় তো আমার মনে হয় সব থেকে সোজা কাজ হচ্ছে পড়াশোনা করা। একবার পড়াশোনার থেকে বেরিয়ে দেখো ভাই, জগৎটা কীরকম কঠিন, একবার বেরিয়ে দেখো। এখনও পড়াশোনার মধ্যে আছো, বেশ ইন্টারেস্টিংয়ের মধ্যে থাকবে। পড়াশোনার জগৎটায় আছি, বসে পড়তে হবে। ঠিক আছে, একটা আইপিএস অফিসার বলেছিল, মনে আছে, যে আমার বই দিয়ে দিন, আর কতটুকু পড়তে হবে সেটুকু আমার বলে দিন, আমি ক্লিয়ার করে দেব। তো এইটাই তো কথা। তাই তোমাদের, হ্যাঁ কি বললে? কথাটা আছে না যে কোন कौन सा बॉय पढ़ना है वो बता दो और कब एग्जाम है तब वो बता दो ব্যাস, उसके এটা बाद হচ্ছে मेरे কথা। कोई निकलना है। এটাই হচ্ছে কথা। এই পড়াশোনার চলার পথে আমি তোমাদের গাইড করব, ব্যাস। আমি গাইডেন্স দিচ্ছি, আমি পার ডে কাজ দিচ্ছি, এত বলা বলছি। কিছুজন গন্ডারের চামড়া আছে, যারা ভাই পড়াশোনা করছে না, কিছুজন সেটাকে পজিটিভলি নিচ্ছে, দাদা বলছে একটু কাজগুলো করি। আচ্ছা, তোমার সারাদিন, আমি ভেবে পাই না, সারাদিন টাইম রয়েছে, সারাদিন টাইম রয়েছে একদম। সেই সারাদিনে কি কখনো টাইম হলো না যে এই 25টা অঙ্ক আর 25টা রিজনিং করার? তুমি একটা জিনিস ক্যালকুলেশন করে দেখেছো, ওই দাদার এখানে 100 টাকা দিয়ে পড়ার ফায়দাটা কোথায় জানো? 200 টাকা হয়তো অ্যাডমিশন ফিজ নিয়েছে, আর বাদ বাকিতে প্রত্যেক মাসে 100 টাকা। 100 টাকার জন্য অনেকের প্রবলেম হয়। আমি ভাবি কেন তোমরা এই জিনিসটা কোনো ভেবেছো যে কোন টিচার আছে যে প্রত্যেকটা দিন অঙ্ক দিচ্ছে, রিজনিং দিচ্ছে, ইংলিশ দিচ্ছে, পড়া দিচ্ছে? আছে কোথাও? দেখাও দিন, একটা দেখাও তুমি যে পার ডে দেয়। কেউ পারবে ভাই? দেখাও তো একটা, একটা দেখো জাস্ট। এইবার এই গাইডেন্সটা তো অনলাইনে, তোমাকে তো ঘাঁটতে হবে। তুমি যদি তুমি অফলাইনে হতে, আমি যা ছেলে, আমি মেরে ধরেও চাকরি পাইয়েছি, এমনও আছে আমার, তোমরা হয়তো আমাকে জানো যারা পুরনো স্টুডেন্ট। এই মোহিত যদি ক্লাসে থাকে, মোহিত মনে হয় মার খেয়েছে, জিজ্ঞাসা করে দেখো। মোহিত আছো? নাসিরও মার খেয়েছে আমার কাছে। এরা তো আমার থেকে, মোহিত মানে 1 বছরে বড় হয়তো আমার থেকে, হয়তো। তো যখন পড়াই বড় ছোট দেখি না আমি। জয়া, ও তো মেয়ে, ইতিকা বলে একটা মেয়ে ছিল, এরা সবাই মার খেয়েছে আমার কাছে। অর্পণ, অর্পণ চাকরি করছে, আমার সাথেই চাকরি করছে, ও মার খেয়েছে। হ্যাঁ, রাজা কলকাতা পুলিশে চাকরি করছে, মার খেয়েছে। রাজু সিআরপিএফে চাকরি করছে, মার খেয়েছে।
তোর অফলাইনে ছিল, অফলাইনে থাকলে আমি মেরে পড়া আদায় করে নেওয়া ছেলে। তাহলে অনলাইনে তোমাকে তো এটা মনে রাখো, দাদা যে কাজটা দিল সেই কাজটা করছে না মানে আমার মানে আমার মুখে একটা জোরে সপাটে আমি থাপ্পড় মারলাম নিজেই। তোমরা একটা কথা বলো তো, একটা ছেলে আছো এখানে দেখাও যে আমি 1 মাস আমি যা দিয়েছি কমপ্লিট করেছো, তার ডেভেলপমেন্ট হয়নি? কেউ আছে এমন? আর কেউ একজন উদাহরণ দাও যে দাদা আমি তোমার এখানে 1 মাস পুরো টানা একটা ক্লাসও মিস করিনি আর আমার ইমপ্রুভমেন্ট আসেনি? কেউ বলতে পারবে? আর ইমপ্রুভমেন্ট এসছে কয়জনের দেখি? আরে ভাই আমি অর্ণব আছো? অর্ণব তো আছে কিনা জানি না, যাই হোক অর্ণব, এই মামনি, আমার খুব ভালো লাগলো যে ও শুধু আমার প্ল্যাটফর্মে পরীক্ষা দিয়ে নয়, ও সিআরপি ছিল তো, ওটা সিআরপি একাডেমির ওই পরীক্ষাতেও দেখো ভালো স্কোর করে এসছে। তোমরা দেখেছিলে হয়তো প্রথম দিকেই না, এগুলো আমার প্রাপ্তি। মামনি যখন ফার্স্ট পরীক্ষা দিয়েছিলে আমার এখানে, কত পেয়েছিল মামনি? কত? তাহলে 30-32। এখন মোটামুটি কত? এখন মোটামুটি, হ্যাঁ তাহলে যাই হোক 30-40 এরকম হবে। আর এখন কত হচ্ছে মোটামুটি? যাই হোক ওটা আর বলতে হবে না, তোমরা ওএমআর যাই হোক তোমরা ওএমআর গ্রুপে দেখে নিও। সে সিআরপি একাডেমির মানে প্রথম দিকে সারিতে ছিল, আর বলবো না ভাই। জলজান্ত উদাহরণ, শুধু এ না, কবির আছো? কবির কি আছো? হ্যাঁ ইমপ্রুভমেন্ট আসছে ভাই। এগুলো আমার চেনা মুখ, যারা পার ডে ক্লাস করে, যখনই যেটা হয় এরা কমপ্লিট করে, এরা চায়। জানো তো আমার খারাপ লাগে, আমি কিন্তু ইচ্ছাকৃত রেকর্ডিং ভিডিও কখনো কখনো আপলোড করি না, বা কোনো কাজে অ্যান্সার কি দিই না, ইচ্ছাকৃত। তোমরা হয়তো বুঝতে পারো না কেন, জানো, দেখি এদের চাহিদা কতটা আছে। তো দুঃখের বিষয় যে কয়েকজন ছেলে বাদে ম্যাক্সিমাম এদের কোনো টাইম নেই এসব জিজ্ঞাসা করার। কোনো সমস্যা হলে কয়েকজন জিজ্ঞাসা করে। এইটা হচ্ছে বিষয়, তোমাকে তৈরি হতে হবে, কেউ তোমাকে খাইয়ে দেবে না ভাই, জীবনটা তোমার। ঠিক আছে চলো, 7 মিনিট বকে দিয়েছি, 7.5 মিনিট, এবার চলো অঙ্কের দিকে আসি। দেখো ভাই, একটি ব্যাগে 2 টাকা, 1 টাকা ও 50 পয়সা 3:4:5 অনুপাতে আছে। মোট টাকার পরিমাণ 250 টাকা হলে কতগুলো টাকার মুদ্রা আছে? তাহলে একটা জিনিস ভাববে, এখানে মুদ্রা চাইছে, এখানে কিছু রেশিও দিয়েছে ভাই, এটা মুদ্রা দিয়েছে, হ্যাঁ, আর এখানে টাকার রেশিও। টাকার পরিমাণটা দেওয়া আছে মানে তোমার ফার্স্ট কাজ হবে কি, টাকার রেশিওটা বের করা। তাহলে 2 টাকা আছে মানে ক টাকা আছে সেখানে? 6 টাকা। ভেরি গুড ভাই, ভেরি গুড। আচ্ছা 4টে 1 টাকা আছে মানে সেখানে টোটাল ক টাকা আছে? 4 টাকা আছে। আচ্ছা 5টা 50 পয়সা আছে মানে সেখানে ক টাকা আছে? 5/2 টাকা মানে 2.5 টাকা। 2 কেন ভাগ করলাম? 2 দিয়ে কেন ভাগ করলাম? কারণ দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তার জন্য। এবার এই 2টা এদের নাই আছে, এই প্রত্যেকের সঙ্গে 2 গুণ করে দাও, কারণ নিচে আমরা হর রাখবো না। এটা আমি দেখাচ্ছি, কিন্তু পরীক্ষার সময় তোমরা এগুলো লিখবে না। যাদের নেই দিয়ে দাও, তাহলে 6 2 12, যেটাকে বলে এলসিএম করে। আর এখানে 4 2 8, 2 2 কেটে গেল না, 5 পড়ে রইল। ঠিক আছে, তাহলে আলটিমেটলি 12:8:5 রয়েছে এখানে, তাই তো? এইবার এখানে বলছে 1 টাকার মুদ্রাটা চেয়েছে, তাহলে আমি দেখবো যে টোটাল আমার আনুপাতিক টোটাল কত হচ্ছে, কত হচ্ছে যোগ করো। 25, ভেরি গুড, 25 হচ্ছে। তাহলে 25 সমান সমানই এখানে কত বলে দিয়েছে? 250 টাকা। তাহলে 25-এর কত গুণ 250? কত গুণ? কত গুণ? এটা 10 গুণ। ভেরি গুড, 10 গুণ আছে। তাহলে 250 10 গুণ, তার মানে যে অনুপাত হারগুলো আছে তার 10 গুণ আছে। চেয়েছে আমার 1 টাকার মুদ্রা, তাহলে আমরা দেখছি এখানে কত আছে? 8। তাহলে 10 গুণ হলে অ্যাকচুয়ালটা আসবে, তাহলে 8 গুণ 10 মানে 80। আচ্ছা 80 টাকা আছে। আচ্ছা 80 টাকার ভিতরে 1 টাকার নোট কটা থাকবে? 1 টাকার কয়েন 80টাই থাকবে, তাহলে অপশন বি অ্যান্সার। নেক্সট, বলছি ওই 2টা কেন ভাগ করলে একবার বলবে? কোনটা? আমার নেটটা চলে গেছে। কোনটা? 2টা দিয়ে যে
যেটা 2 ভাগ করলে না 5 এর নিচে যে 2 দিলে, হ্যাঁ কেন বলে দিলাম, একবার কেন দিলে? আচ্ছা কেন দিলাম, আচ্ছা এখানে ভাই এই 50 পয়সা রয়েছে, কিসে রয়েছে 50 পয়সা, 50 পয়সা। আর এখানে কি দেওয়া আছে টাকা, তাহলে আমরা টাকায় কনভার্ট করছি, ঠিক আছে। যেমন দেখো আচ্ছা। 3টে 2 টাকা ছিল মানে টোটাল ক টাকা ছিল, 6 টাকা। তাই 6 লিখেছিলাম। 4টে 1 টাকা মানে কত লিখেছিলাম 4 টাকা। এইবার দেখো কেন 2 দিয়ে ভাগ করলাম, আচ্ছা কটা 50 পয়সা মিলে 1 টাকা হয় ভাই, দুটোতে। দুটো মিলে, তাই 2 দিয়ে ভাগ করে দিয়েছে, বুঝতে পেরেছো, হ্যাঁ ওর জন্য 2 দিয়ে ভাগ করেছি। এবার 2টাকে আউট করতে হবে, আউট করতে গেলে কি প্রত্যেক সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে 2টা আউট হয়ে যাবে, আচ্ছা। ব্যাস। নেক্সট 2 দাগ, একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11, দেখো নিজস্ব বেগের 7/11, তাহলে নিজস্ব বেগটা হয় সবসময় নিচেরটা, মানে প্রকৃত বেগ বা নিজস্ব বেগ, তাহলে প্রকৃত বেগ 11, তার 7-এর এত বেগ নিয়ে চললে, মানে এখন হয়েছে 7, চললে একটি স্থানে পৌঁছতে 22 ঘন্টা সময় নেয়। দেখো সময়ের গল্প বলছে, এখানে কিসের রেশিওটা, স্পিডের রেশিও। তো তোমরা শিখে এসছো ভাই স্পিডের রেশিওর উল্টো কি হয়, টাইমের রেশিও, ভেরি গুড। তো এখানেও চললে একটি স্থানে পৌঁছাতে ওর নাকি 22 ঘন্টা সময় লাগে। দেখো আমরা বলছি ক ঘন্টা সময় লাগে, দেখো এটা কিন্তু আগে আর এটা পরে। এখন তোমার যখন গতিবেগ 7, যখন গতিবেগ তোমার 7 তখন আমাদের হিসেবে 11 ইউনিট টাইম লাগছে, কিন্তু অঙ্কে সেটা বলছে কত 22 ঘন্টা। তাহলে আমাদের থেকে কত বেশি, দ্বিগুণ বেশি। চেয়েছে কি স্বাভাবিকভাবে চললে স্থানীয় কত ঘন্টা লাগবে, তাহলে স্বাভাবিক ছিল তো 7, তাহলে 7 মানে কত, এরও 2 গুণ করে দেবো, তাহলে ব্যাস এইটুকু, অপশন এ। নেক্সট, যদি গোলকের ব্যাসার্ধ 10% কমানো হয় তাহলে আয়তন, তোমাদের আমি শিখিয়েছিলাম যে ব্যাসার্ধ বা পরিধি যদি বলে তার কিউব করলে কি হয় আয়তন, আর যদি একদম কিউব করলে ভাই আয়তন, আর যদি আমরা স্কোয়ার করি তাহলে ক্ষেত্রফল। তাহলে এখানে আয়তন চেয়েছে, আর 10% ফ্রাকশন ভ্যালু করো, 10% ফ্রাকশন ভ্যালু যারা জানো না, ফ্রাকশন ভ্যালু মানে এই যে 10% মানে শিখাচ্ছি দেখো, আরে বাবা রে, আচ্ছা আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে ভাই চলো, কোথায় ছিলাম এইখানে। আচ্ছা ফ্রাকশন ভ্যালু যারা বোঝো না তাদের জন্য, যারা নতুন একদম ফ্রাকশন ভ্যালু বোঝো না যারা, স্ক্রিন দেখা যাচ্ছে তো এবার, ফ্রাকশন ভ্যালু যারা বোঝো না এটাকে বলে ফ্রাকশন ভ্যালু, তার মানে কি ভাই 10 ভাগের ভিতরে এখানে কমানো হয়েছে, মানে 1 কমানো হয়, 10-এ 1 কমানো, 1 কমানো মানে কত হলো 9, ব্যাস এই গেল। এবার দেখো এটা কি, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে আগে আয়তন কত ছিল, তাহলে আগের আয়তন মানে কিউব করে দিত, আয়তন মানে কিউব, কিউব করলে কত হবে 1000, আর 9-এর কিউব কত হয় 729, তাহলে হাজারে কত কম, হাজারে কত কম 271, তাহলে 100-এ কত শতকরাই যেহেতু 2 আউট করে দাও, তাহলে অ্যান্সার হবে 27.8, 10 আসে মানে 1 দশমিক, ঠিক আছে। নেক্সট এইগুলো মাথায় রাখবে, ক্ষেত্রফল মানে স্কোয়ার আর আয়তন মানে কিউব করতে হয়। নেক্সট, স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত 20:4, তার মানে কি দেখো স্থির বেগ আর স্রোতের বেগ বলে দিয়েছি, অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা সময় লাগে, তাহলে আমরা এই অনুপাতটাকে যদি আমরা ধরে নিই কি ওদের গতিবেগ, ঠিক আছে, তাহলে দেখো 4 ঘন্টা সময় লাগে, অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা সময় লাগে, তবে ওই নির্দিষ্ট দূরত্ব প্রতিকূলে যেতে কত সময় লাগবে, সিম্পল ভাই। তাহলে আমরা জানি যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মানে কি অনুকূলে গতিবেগ, তাই করলাম, অনুকূলে গতিবেগ হচ্ছে 24 ইউনিট, আর তার সঙ্গে সময় লেগেছে 4 ঘন্টা, এটা তাহলে গুণ করলে কি পেলাম আমি, এটা মোট ডিস্টেন্স পেয়ে গেলাম, তাহলে মোট ডিস্টেন্স পেলাম সেই দূরত্ব, তবে ওই নির্দিষ্ট দূরত্ব প্রতিকূলে যেতে কত সময় লাগবে, তাহলে প্রতিকূলের ফর্মুলা কি জানি আমরা, স্থির মাইনাস স্রোত, স্থির মাইনাস স্রোত মানে কত হবে 20 থেকে 4 বাদ দিলে 16, আর 4 16, 4 6 24, অ্যান্সার কত আসলো 6 ঘন্টা। ওকে নেক্সট, ট্রাপিজিয়ামের আকৃতির মাঠের ক্ষেত্রফল 1785 বর্গফুট, দুটি সমান্তরাল ধারের মধ্যে দূরত্ব 35 ফুট, তো বলেই দিয়েছে, এবং সমান্তরাল ধারগুলির মধ্যে একটি 42 ফুট লম্বা হলে অন্য ধারটির দৈর্ঘ্য কত।
আচ্ছা তোমরা বলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? বলো বলো বলো। হাফ ইন্টু বাহুদ্বয়ের সমষ্টি, একটা বাহু এক্স আর একটা বাহু বলে দিয়েছে 42 ইন্টু বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব সবই দিয়েছে। তোমাদের ডব্লিউবিতে ঠিক এরকমই থাকবে। আর এইটা সমান সমান কত বলে দিয়েছে? 1785। ব্যাস, সূত্রটা জানতে হবে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? বলছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল যে বাহু আছে তাদের মধ্যে দূরত্ব, যেটাকে হাইট হিসেবে ডিনোট করা হয়। আচ্ছা, তাহলে হাফ ইন্টু এটা দিয়েছে। তাহলে দেখো 35 দিয়ে এটা কাটাকুটি যায়, কত দিয়ে কাটবে দেখো? প্রথমে 5 দিয়ে কাটো, দেখো সমান সমানে উপরে উপরে কাটাকুটি যায়। 5 দিয়ে কাটলে কত আসছে? 7 হবে আর 357। এখানে 7 হবে 35, ওখানে আর এদিকে 357। আচ্ছা 5 দিয়ে কাটবো তো 7 হবে, 5 7 35, আর এখানে হচ্ছে তোমার 3 5 15, রইল বাকি হচ্ছে 2 28, 5 5 25, রইল বাকি 3 57। তাহলে আবার 7 দিয়ে কাটছে আবার, তাহলে 5 7 35 আর 51 আসছে। তাহলে 51 এলো। এবার তাহলে আমরা বলতে পারি এগুলো কিন্তু কেটে গেছে। তাহলে এক্স প্লাস 42 সমান সমান, এখানে কিন্তু নিচের 2 কোনাকুনি গুণ হয়ে যাবে এখানে। তাহলে 51 গুণ 2 মানে কত হবে? 102। শুধু এক্স সমান সমান পাবো কত? শুধু এক্স সমান সমান কত? 102 মাইনাস 42। তাহলে কত হবে? 60 হবে। 102, হ্যাঁ 60ই হবে। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত? 60 ফুট, অপশন সি। ঠিক আছে, নেক্সট। 49 থেকে 125 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে এর থেকে সোজা কিছু আছে? 49 থেকে এতগুলো স্বাভাবিক সংখ্যা আমরা জানি প্রথম সংখ্যা কি? প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা বাই 2। তাই যোগ করলে কত আসছে? তাহলে 174 বাই 2 কত হবে তাহলে? অপশন এ অ্যান্সার। তাহলে এইগুলো তো মুখস্থ রাখতে হবে না? একটি আয়তঘনকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে দিয়ে দিয়েছে। তারপরে কি বলছে? প্রতি বর্গমিটার 50 পয়সা হিসাবে 4 দেওয়াল রং করতে খরচ। তাহলে 4 দেওয়ালে ক্ষেত্রফল লাগবে আমাকে। সোজা 4 দেওয়ালে ক্ষেত্রফল বলো বলো। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু দৈর্ঘ্য যোগ করে দাও ডাইরেক্টলি। দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কত? 150। আচ্ছা 2 ইন্টু, যারা জানো না লিখে নিতে পারো, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে কত আসছে এখানে ক্ষেত্রফল? 2400। এবার এটা এইভাবে রেখে দেবে, দিয়ে এখানে কি অ্যান্সার চাইছে? প্রত্যেক বর্গমিটার 50 পয়সা হিসাবে 4 দেয়াল রং করতে হবে। ঠিক আছে, তাহলে 50 পয়সা হিসাবে যদি 4 দেয়াল করা হয়, তাহলে 50 পয়সা যদি টাকায় কনভার্ট করা যাক, তাহলে 50 পয়সাকে লিখতে 1/2 লিখতে হবে। 50 পয়সা মানে কি? হাফ টাকা, তাই তো? তাহলে করলে 2 2 কেটে গেল, তাহলে 8 15 কত হয়? 120 হয়। আর কি রয়েছে? দুটো শূন্য, তাহলে 12 হয় অপশানে। এইটুকু। এই ক্ষেত্রফল তুমি গুণ করে পরে আবার যদি হাফ করে, হাফ বুঝতে পারলে তো 50 পয়সা মানে কিন্তু হাফ টাকা ভাই, তাই কিন্তু হাফ লিখলাম। নেক্সট, এইগুলো একটু সাধারণ দিমাগ তো খাটাতে হবে। আচ্ছা, অলোক পি থেকে কিউয়ের দিকে যায় 6 কিলোমিটার পার বেগে। রমন একই সময়ে পি থেকে কিউ এর দিকে যায়। দেখো দুটোই কিন্তু পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, মানে একই দিকে থাকলে কি হয়? রমন একই সময়ে পি থেকে কিউ এর দিকে যায় 9 কিলোমিটার বেগে। একদম। রমন কিউতে পৌঁছায় এবং পি এর দিকে ফিরে আসতে শুরু করে। সে অলোকের কাছে আর বিন্দুতে সাক্ষাৎ করে। দেখো তার মানে গল্পটা কি হলো? এর আগেও এই টাইপের অঙ্ক করিয়েছি, মানে দুইজনে স্টার্ট করলো, ভেরি গুড। এও স্টার্ট করেছে, কিন্তু দেখা যাচ্ছে কি, দেখো বেগ একজনের বেশি। কার বেগ বেশি দেখতে পাচ্ছি এখানে?
রমনের বেগ। রমন 9 কিলোমিটার বেগে যাচ্ছে। রমন 9 কিলোমিটার বেগে যাচ্ছে, গিয়ে অতিক্রম করে যখন আসছে, এরা এতটা পজিশনে যখন এসছে, তখন কিন্তু দেখা হলো কার সঙ্গে? অলোকের সাথে। এটা বুঝতে পেরেছো? এইটাই বলেছে ভাষাটা, এইটাই বলেছে। তাহলে এরকম পজিশনে যখন, তখন ও আবার রিটার্ন করে চলে এসছে। কে এসছে? এটা রমন। তাহলে এবং বলছে দেখো, এবং পি এর দিকে ফিরে আসতে শুরু করে, সে অলোকের কাছে আর বিন্দুতে সাক্ষাৎ করে যদি পি কিউ 15 কিলোমিটার হয়। কত সোজা করে দিয়েছে। পি কিউ কত কিলোমিটার? পি কিউ 15 কিলোমিটার। সিম্পল লজিক। তাহলে পি কিউ এর দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। ঠিক আছে, 15 কিলোমিটার। এইবার একটা জিনিস ভাবো, পি কিউ এর দূরত্ব যদি 15 কিলোমিটার হয়, তাহলে প্রথম আমরা যদি দেখো সাধারণ মনোভাব নিয়েও বুঝি না, তাও দেখবা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে যে গতিবেগটা যাবে, হ্যাঁ হ্যাঁ বলো, দেখো তাহলে সে অলোকের কাছে কোন বিন্দু, দেখো তোমরা যদি সাধারণ জ্ঞান দিয়ে বোঝো তাও কিন্তু এটা ক্লিয়ার করতে পারবে। তাহলে এখানে 9 কিলোমিটার যাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে দেখো আমি হিসাব করে দেখাচ্ছি কীভাবে করতে হচ্ছে, তারপর আমি একদম ক্লিয়ার করছি একদম শর্টকাটলি। তো এটা প্রথমে 9 কিলোমিটার যাবে, এ যাবে কত? 6 কিলোমিটার। তাহলে এ যখন 9 যায়, তখন 9 না, এ যখন 6 যাচ্ছে, তাই তো? কি জানছে যেটা, তবে পি আর এর দূরত্ব চেয়েছে। তাহলে পি আর এর দূরত্ব মানে কার দূরত্ব বলো তো? পি আর এর দূরত্ব মানে কার দূরত্ব? অলোকের দূরত্ব, তাই তো? তাহলে এ যখন 6 যাচ্ছে, তাহলে এটা করবো না আমরা, 9 অলোক 3 বেশি যাচ্ছে, তাই করবো। 15/9 করা যায় না, ওটা কাটাকুটি করে ছোট করা যায় তো। হ্যাঁ, যাই হোক দেখছি। এ তখন 9 যাচ্ছে, এ যখন 15 যাবে তখন কত যাবে? এই করলেই তো আসবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে কত আসছে দেখো তো। আচ্ছা, তাহলে 3 3 9, 318। ওর কি কাটলাম? আচ্ছা দেখো, এটা যদি তোমাদের সমস্যা হয়, মাথায় রাখবে যে ডিস্টেন্সটা যখন বলবে এক জায়গায় গিয়ে আবার রিটার্ন আসলো, তখন যে ডিস্টেন্সটা দেবে প্লাস এদের ভিতরে একই দিকে যাচ্ছে যখন যতটা ডিস্টেন্স, সেটা যোগ করবে। ঠিক আছে, যোগ করলে কত আসছে দিলে সেখান থেকে তুমি যদি তার গতিবেগটা মাইনাস করো, ঠিক আছে, দেখো চলে আসছে 12 চলে আসবে, সেক্ষেত্রেও 12 আসবে। হ্যাঁ, কিন্তু আমার মতে এটা না করে, যেটা তুমি যখন গতানুগতিক বুঝতেই পারছো, 1 ঘন্টায় 9 যাচ্ছে, তারপরে ঘন্টায় 6 যাবে, তারপরে ঘন্টায় টোটালি যখন 18 যাচ্ছে, তখন এ কত আসছে? 12 আসছে। তার মানে কি এই 12টাই তো মিলিত বিন্দুর। আর এই দিক দিয়ে দেখো কত হচ্ছে, তাহলে এইখানে দেখো 12 টোটাল 30 চলে আসবে। দেখো কত আসছে, টোটাল 30 আসছে কিনা, 12 8 30 চলে আসবে। ঠিক আছে, কারণ প্রত্যেক ঘন্টায় 3 করে গ্যাপ, ওর প্রত্যেক ঘন্টায় 3 করে গ্যাপ। নেক্সট, আচ্ছা চলো, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 25% ও 30% কম। প্রথম দিকে কিছুই নেই, যদি 100 হয় তো বলছে দ্বিতীয় সংখ্যা কি 25% অথবা কম। 25% কম মানে এটা 75, 30% কম মানে এটা 70। ওকে, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? তাহলে ভাগ করো। চলো, এটা অঙ্কই ছিল না। নেক্সট দেখো, 5 জন পুরুষ একটি কাজ 12 দিনে করতে পারে, 6 জন মহিলা একই কাজ 20 দিনের সময় করতে পারে, তবে একজন পুরুষ ও একজন মহিলা একসাথে কতদিনে কাজটি শেষ করবে? তো এই টাইপের অঙ্ক কি শিখেছিলাম, মনে আছে? তাহলে দেখো, এক দিনে লাগে হচ্ছে 5 জন পুরুষ, তাহলে 12 দিনে কজন পুরুষ লাগবে? 60 জন পুরুষ। সিমিলারলি এখানে আবার কি বলছে, 6 জন করে প্রত্যেক দিন লাগে, তাহলে 20 দিনে কতগুলো মহিলা লাগবে? ভাই এটা কিসের রেশিও আছে? এটা কিসের রেশিও আছে? লোক সংখ্যা রেশিও, লোক সংখ্যা রেশিও আছে, তাই তো? আচ্ছা, যেটা দেওয়া আছে আচ্ছা, এর উল্টো কি হয়? কার্যক্ষমতা। লোক সংখ্যার উল্টো হয় এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা। তার মানে কি 2:1।
তার মানেই কি বলতো, এক একজন পুরুষ করে, এটার মানে হচ্ছে এক একজন পুরুষ করে 2 ইউনিট করে, এক একজন মহিলা করে 1 ইউনিট করে। 2 ইউনিট। তাহলে এইখান থেকে তুমি মোট যে কোনো এক পাশে গুণ করে মোট কাজটা পেয়ে যাবে। তাহলে যে কোনো এক পাশে গুণ করো 120, 120 হচ্ছে মোট কাজ। ঠিক আছে, এটা বুঝতে পারলে? 120 মোট কাজ। এইবার এখানে বলছে 40 দিন তাহলে। একজন পুরুষ ও একজন মহিলা একসাথে কত দিনে করবে। তাহলে দেখো, একজন পুরুষ আর একজন মহিলা যদি করে তাহলে কত হবে, 3 ইউনিট করে করবে। তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাবা হবে 340। 40 দিন। একদম তাই, একদম পাট পাট করে বুঝিয়ে দিলাম ভাই, এগুলো একটু মাথায় রাখবে। একটি সংস্থার 30 জন কর্মচারী, দেখো আমি লেটে করাচ্ছি, ধীরে ধীরে করাচ্ছি, তোমাদের সঙ্গে আলোচনা করে করা যাতে তোমাদের মনে থাকে। যাদের মনে হবে যে যে দাদা তুমি র্যান্ডাম ক্লাস করিয়ে সেরকম করে দাও, সেটা তো আমার তাহলে সেই শেখানো হলো না। একটি সংস্থার 30 জন কর্মচারী গড় বয়স, দেখো 30 জনের গড় বয়স বলছে 25, আমরা ডেভিয়েশন প্রসেস ইউজ করি। 750 750। গুণ করে করব না। যদি ঠিক আছে, ঠিক আছে। চলো দেখছি, যদি 41 বছর বয়সের গড় বিশিষ্ট 2 জন কর্মচারী, তাহলে 41 বছরের কয়জন, 2 জন কর্মচারী, তার মানে 2 জন মানে কত, 82 বছর নিয়ে আসছে। আচ্ছা, কর্মচারী সংস্থায় যুক্ত হয়, তবে সংস্থার কর্মচারীদের নতুন গড় বয়স কত হবে। আচ্ছা, একটা জিনিস তোমরা উপলব্ধি করে দেখো, দেখো একেবারে করা শেখো ভাই, একেবারে করা শেখো। এটা আমি কাজেই লাগাবো না, আমি কি বলছি, এটা আমরা কাজেই লাগাবো না, দেখো তাও করে দিচ্ছি। এবার এখানে 82 বছর ওদের মোট বয়স বলছে, ঠিক আছে, তাহলে এক্সেস বয়স কত নিয়ে এসছে ওরা, এক একজনের তো 25 করে এখানে গড় ধরা, তাহলে এক্সেস কত নিয়ে আসলো, 32। দেখো তাহলে অ্যাকচুয়ালি ভালো করে বুঝবে, এইভাবে বুঝবে, এটা আমরা করবোই না। দেখো তাহলে 41 বছর যদি ওরা নিয়ে আসে গড়ে 2 জনা, তাহলে 41 বছর মানে এরা কত করে বেশি নিয়ে আসলো, 25 থেকে কত বেশি, 16 করে বেশি। তাহলে 2 জনের কত বেশি, 16 করে নিয়ে এসেছে। 2 জনের 32 বেশি। আচ্ছা 30 জন ছিল প্লাস 2 জন যুক্ত হলো, তাহলে এখানেও কতজন হলো, 32। তাহলে 32 জনের 32 মোট বেশি, তাহলে গড়ে কত করে বেশি হয়ে গেল, গড়ে 1 করে বেশি। তাহলে গড় ছিল আমার আগে 25, এখন 1 গড় বেড়ে গেল, অ্যান্সার কত দাঁড়ালো, 26। তাহলে এই অঙ্কটা যদি তোমার একটুকুনি মাথায় ঢুকে যায়, আমি ডেভিয়েশন প্রসেস করাই, তাহলে তোমার মাথায় যদি ঢুকে যায়, এটা তো তুমি সেই জিগের মতো অ্যান্সার করবে। যে 30 জন কর্মচারী যদি 25, তাহলে 41 মানে ডিফারেন্স কত আছে, 16, 16 32, দুজন বেড়েছে 32 করে 1, মানে একদম জিকের মতো 26 করে অ্যান্সার বেরিয়ে আসবে, পেন ধরবে না, পাশের লোক দেখে এমনিই প্যান্টে হিসু করে দেবে যে কী হলো। তা আমি এটাই শেখানোর চেষ্টা করছি। তোমরা যদি গুণ করে করো, টাইম নষ্ট ছাড়া আর কিছু না, 3 25 75, 750 করবা, ঠিক আছে। আর এখানে যদি 41 বছর করে আনে, তুমি বলো তাহলে আবার 82 জন যোগ করো, এই একজন তুমি যোগ করবা, তার ভিতরে অ্যান্সার ক্লিয়ার হয়ে গেছে, ওই জন্যই বললাম প্যান্টে হিসু করে দেবে। এখানে 8 5 13 আর 7 1 8, তাহলে 832 বাই এখানে টোটাল 32 ভাগ করো, তাহলে দেখবা সেই ওই আসবে 26 যোগ ভাগ করতে টাইম লেগে গেল। আগের নিয়মটা একবার দেখাও। আগের নিয়মটা কিছুই না, আগের নিয়মটা হচ্ছে জিকের মতো মানে নিয়ম, আমাদের হাটে বাজারের কনসেপ্ট। আচ্ছা 30 জন যখন ছিল, গড় কত ছিল ভাই, 25। গড় মানে বোঝো তো, আচ্ছা গড় মানে বোঝো তো, গড় মানে হচ্ছে প্রত্যেকের 25 করে, একটা অ্যাভারেজলি ধরবো যে প্রত্যেকে 25 করে সমানভাবে। আর যখন 41 বছরের 2 জন এসেছে, তাহলে টোটাল কয়জন হয়ে গেল এখন, 32 জন, ভালো করে বোঝো। তাহলে 41 বছরের গড় মানে যে 2 জন এসছে ওদের বয়স 41 বছর করে, তাহলে যে সবার গড় দেওয়া ছিল তার থেকে এদের গড়টা কত বেশি, 16 করে বেশি। তাহলে 2 জনের 16 করে যদি হয় কত হবে বেশি, 32। তাহলে 32 টোটাল বেশি, 32 নিয়ে এসছে ওরা গড়ের থেকে। তাহলে এই যে 32টা টোটাল নিয়ে এসছে, তাহলে এই 32টা যদি 32 জনের ভিতরে ভাগ করে দিই, তাহলে গড়ে কত করে বৃদ্ধি পেল, আরে 32টা দেখো, 32 জনের ভিতরে ভাগ করে দাও, কত করে পাবে, 1 করে পাবে। তার মানে 1 করে গড়ে 1 করে বাড়লো, তাহলে 25 ছিল, গড়ে 1 বেড়ে গেল, তাহলে অ্যান্সার কত হবে, 26 হয়েছে নতুন গড়। এটা 26 না,
আর না পারলেই মোট করে করবে ভাই, যেটা দেখালাম একটু আগে। টোটাল যোগ করে করে ভাগ করে, টাইম নষ্ট আর কিছু না। ঠিক আছে ঠিক আছে। নেক্সট দেখ 49 থেকে, আচ্ছা এটা না তো, একটি চোঙের 12 ভূমির ব্যাসার্ধ 12 সেন্টিমিটার এবং আয়তন এত সেন্টিমিটার, উচ্চতা কত? তো চোঙের কি সূত্র থাকবে এখানে? আয়তনের সূত্র। পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ, এক লাইনের অঙ্ক। পায়ের ভ্যালু 22/7, আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার মানে 12 × 12 12 আর 12 এইচ। তাহলে এই পরীক্ষার সময় ডব্লিউ আমাদের এই আসবে, আর এটার সময় 1900। কাটাকুটি খেলা আর কিছুই না, কাটবে অঙ্ক হবে। ঠিক আছে, তোমাদের এটার অ্যান্সার কত? তোমাদের অ্যান্সার কত জানো? এটা 42 অ্যান্সার, তাই না? কি করে বুঝলাম? কি করে কি করে বুঝলাম বলো তো? কি করে বুঝলাম? দেখি কে পারে। একদম ভাই, এটা দেখো এখানে যেটাই আসবে কাটাকুটির পরে সেটা কি 7-এর মাল্টিপল হবে। তো একটা মাত্র অপশানই দেখতে পাচ্ছি, যেহেতু দেখো যেহেতু আমার পয়েন্টে নেই। এইগুলো হচ্ছে চুটকুলা বুদ্ধি, যে যারা আমার মানে অনেক স্টুডেন্ট তারা বুঝে গেছে। দেখো এর সঙ্গে এটা যেটাই আসবে কাটাকুটি করে এর সঙ্গে মাল্টিপল হবে। এবার দেখতে পাচ্ছি অপশানে একটা 7-এর মাল্টিপল নেই, তাহলে মানে তো অ্যান্সার ওটাই হবে। যাই হোক, এবার গতানুগতিক নিয়মে কাটাকুটি করো, 42 চলে আসবে। মাথায় রাখবে সমান সমানের ওপরে ওপরে কাটাকুটি যাই ভাই, এটা একটু মাথায় রেখো। তো প্রথমে 12 দিয়ে কাটার চেষ্টা করো। 12 দিয়ে কাটলে কত আসবে? 140 কি হলো বুঝলাম না। আগে দুই দিয়ে মেরে 11 করে দাও, ডিজিট ছোট হয়ে যাবে। 132 হচ্ছে। ক্লিয়ার বুঝতে পারিনি তোমাদের কথা, বলার একবার। আমার কথা শোনো, 2 দিয়ে কেটে 11 দিয়ে করে দাও, তাহলে একদম ডিজিট ছোট চলে আসবে। তাই বলছো? চলো, হ্যাঁ। এইগুলো তোমাদের দিমাগ। আমি তো অ্যান্সার তোমায় দেখিয়ে দিয়েছি। কাটাকুটি তো তোমরা করতেই পারো। তো এখানে কাটা 2 দিয়ে কাটলে কত আসছে? কাটাকুটি কি করবে? 9। এ ভাই কাটাকুটি করে নাও, ঠিক আছে? আমি ডাইরেক্ট করে দিচ্ছি। এগুলো সব পুরো কাটলে, পুরো কাটলে 6 আসে, ঠিক আছে? এই ইকুয়াল টু 6 এই হচ্ছে কথা। তোমরা কাটাকুটি তোমরা করে নাও, আমি আর করবো না। কাটাকুটি যদি শেখাতে হয়। ওবিসিএস খুব তাড়াতাড়ি উঠছে। হ্যাঁ, গুড নিউজ, ওবিসিএস খুব তাড়াতাড়ি উঠছে। এটা তো আমি জানি। এই তো 7% থেকে 17% করলো দিয়ে রাজ্য। হ্যাঁ, এই দেখো আমি তোমাকে পাঠিয়েছি গ্রুপে। আমাদের দিয়ে তো 18% তো। না ওই যে দাঁড়ানো বলছে কি বললো, দাঁড়াও এটা পাঠালাম। ঠিক আছে, পরে আসছি। 7% থেকে হ্যাঁ পরে আসো। এক ব্যক্তি 18 ঘন্টায় 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। সে কিছু পথ 5 কিলোমিটার পার আওয়ার। দেখো তোমাদের একটা কথা বলি, শুধু বললো বলে মাথায় রাখবে, আমাদের রাজ্যে ভোটটা বিশাল একটা সুযোগ করে অ্যাসপিরিয়েন্টসদের জন্য, জানো তো? ভোটের আগে দেখবো অনেক রিক্রুটমেন্ট হয়, আর এই সুযোগটা হাতছাড়া করো না। সামনে বছর ভোট আছে, মাথায় রেখো। আর কিছু বলবো না, যেটুকু বলেছি ইশারায় কাফি। এক ব্যক্তি 18 ঘন্টায় 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ভেরি গুড। আচ্ছা, সে কিছু পথ 5 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে এবং কিছু পথ অ্যালিগেশন করব সাইকেলে যায়। দেখো তাহলে 150/18 করলে, কাটাকুটি করলে কত আসবে? কেটে ছোট করে নাও। 25/3। 25, 6 25 150, 3 25, 3 6 18, তাহলে 25/3। আচ্ছা, তাহলে 25/3 যারা বোঝো না তার জন্য লিখছি। তাহলে এ পাশে যাচ্ছে কি পথ হেঁটে 5 কিলোমিটার পার আওয়ার, আর এদিকে 10 কিলোমিটার। এই তিনটাকে হারানোর জন্য কি করতে? এগুলো কিন্তু তোমরা পরীক্ষার সময় এখন দেখাচ্ছে, কিন্তু পরীক্ষার সময় ডাইরেক্টলি তোমার লিখবে 3 10 কে 30। হ্যাঁ, 3 গুণ করলে এই তিনটা কেটে যায়, ওই জন্য এই ভগ্নাংশটাকে হারাতে হয়। তাহলে এখানে আলটিমেটলি কত আসলে? 15 আসলে। পরীক্ষার সময় তোমরা ডাইরেক্ট লিখবে 13। এবার ডিফারেন্স করো, অ্যালিগেশন বলে এটাকে। তাহলে 15 থেকে, আচ্ছা 13 লিখেছি কেন? 30। যাই হোক, তো এখানে আছে কত? 25। তাহলে 25 থেকে আমি যদি 15 বাদ দিই 10 আসবে এই দিক দিয়ে। 30 থেকে যদি দিই কত আসবে? 5 আসবে। তাহলে 1:2 কত? তাহলে 5 অক্ষে 5 আর এদিকে 2। তাহলে 1:2 রেশিও আছে, মানে এই আছে, হয়ে গেছে অঙ্ক। তাহলে 1:2 রেশিও আছে। দেখো আমরা স্পিড করেছিলাম, মানে এটা কি টাইমে আছে, ঠিক আছে? এখানে টোটাল টাইম কত? 18 ঘন্টা। আমাদের টোটাল টাইম দেখতে পাচ্ছি 3 ঘন্টা। 3 এর কত গুণ?
18 তিনে কয় গুণ? 6 গুণ। 6 গুণ, ভেরি গুড। তার মানে 1 মানে কত হবে? 6 হবে আর এখানে 12 হবে। অ্যান্সার কি চেয়েছে? আরো সাইকেলে সে কত দূরত্ব গেছে? দেখো সাইকেলে সে কতটুক গেছে? 12 ঘন্টা গেছে। তাহলে 12 ঘন্টা গেছে সে সাইকেলে, আর তার বেগ কত? 10। তাহলে এই টাইমের সঙ্গে আমি 10 যখন গুণ করে দিলাম কি পেয়ে গেলাম? ডিস্টেন্স পেয়ে গেলাম। তাহলে 120। ডিস্টেন্স। মোর ডিসটেন্স। বি। ঠিক আছে, দাদা এই 1:2 এটাকে টাইমে রেখে অবশ্যই অ্যালিগেশন প্রসেসে তুমি যখন গতিবেগটা করবে উল্টোটা আসবে। তাহলে গতিবেগের উল্টো কি? সময়। গতিবেগের উল্টো টাইম ভাই। নেক্সট, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার এবং একটি বৃত্তের ব্যাসার্ধ বর্গক্ষেত্রের বাহুর এত অংশ, তবে বর্গক্ষেত্রের পরিসীমা বৃত্তের পরিধি। দেখো পরিসীমার পরিধি সেম বিষয়, তো বৃত্তের ক্ষেত্রে পরিধি বলা হয়। চলো তাহলে কি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে এত বর্গ সেমি। তাহলে এখান থেকে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারি, কারণ জানি বাহু ইন্টু বাহু মানে স্কোয়ার ইন্টু 1296। আচ্ছা 1296 কার না পারলে মার হবে। কত? 36 আমি বলেছিলাম 50 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখবে। 36 তো? হ্যাঁ এবার বলেছি কি দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ বর্গক্ষেত্রের বাহুর 6/6। তাহলে এর যদি 6/6 করি কত আসবে? পরিসীমা উল্টো বাহু কত আসবে? তাহলে 42। 42 ব্যাস, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 42 আর বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 36। চলো তো এই বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4a। আচ্ছা ইস টু বৃত্তের পরিধি সূত্র কি? 2 পাই আর, সরি 2 আছে, 2 পাই আর, তো 2টা লেখা হয়নি। 2 পায়ের ভ্যালু 22/7, আর এর ভ্যালু 42, 42 তাই তো? 7 দিয়ে কাটলে এখানে 6 আসবে। আচ্ছা আর কি আসছে? 6 দিয়ে কাটবো, 6 6 36। আচ্ছা আর তাহলে এখানে 11 আর এখানে 4, 2 দুগুণে 4 কেটে দিলাম কিন্তু, হ্যাঁ তোমরা তো বুঝতে পারি। 2 দুগুণে দেখো 4, আবার এই 2 দিয়ে কাটলে 11 2 22 11। তো আলটিমেটলি কী পড়ে আছে? 6:11। যারা 11:6 করে ভুল করবে, সোজা আছে, পটপাট করে যাবা, হ্যাঁ করে বোঝানোর কিছুই ছিল না। কোনো একটি দ্রব্যের ধার্য মূল্যের 15%, এটির ক্রয় মূল্য 25%-এর সমান। তাহলে দেখো ধার্য মূল্য আর এর সমান যখন বললে কি উল্টোটা কী হয় তাদের? সমান বললে উল্টোটা কী হয় তাদের? রেশিও ভাই। তাহলে দেখো ধার্য মূল্যের 15%, রেশিও এটির ক্রয় মূল্যের এত এর সমান। তাহলে এদের রেশিও কী হয়ে যাবে? উল্টো হয়ে যাবে রেশিও। তাহলে 25:15 হবে রেশিও। 25 আর 15 হ্যাঁ যখনই বলবে এর এত সমান, যখন বলবে উল্টোটা ওদের রেশিও হয়ে যায়। তাহলে এমআরপি তখন কত হচ্ছে? 5 যখন, আর এখানে 3 তখন ক্রয় রেশিও পেয়ে গেলে। যদি দ্রব্যটির বিক্রয়ের উপর 25% ছাড় দেওয়া হয়, আচ্ছা তাহলে ছাড় কিসের উপরে দেয়? আচ্ছা তুমি হিসাবের সুবিধার্থে কি 5কে 500 ধরে নাও, 3কে 300 ধরে নাও। আচ্ছা 500-র 25% ছাড়, আচ্ছা 500-র 25% ছাড় মানে কত? 125 কত? 125 তাহলে কত টাকায় বিক্রি করলে? তার মানে 375 টাকায়। 175 হচ্ছে 375 টাকায়। তাহলে 300 টাকার জিনিসটা ক্রয় মূল্য 300 টাকা, তুমি 375 টাকায় বিক্রি করছো, লাভ করছো ক টাকা? 75 টাকা। 25%। অপশন সি, তাই তো? এবার দেখো এখান থেকে আর একটা দেখো, যখন এই 5 ছিল 5:3 এখান থেকেও হয়ে যেত, যে 25% ছাড় দিল, তাহলে 5-এর 25% ছাড় মানে কত? 75%। হ্যাঁ 5 20 100 আসলো, এখান থেকে তুমি কাটাকুটি করে করতেই পারতে, অসুবিধা হতো না এখানেও, কিন্তু পয়েন্টে আসতো। ওই জন্যই বললাম যে 300 ধরো বা 50 ধরে নিতে পারো, আমরা সবসময় 100 ধরে নেবো। ওই জন্যই বললাম রেশিওটাকে 500 আর 300 ধরো, আমাদের সুবিধা হয়ে যাবে। পি কিউ আর একটি কাজ 6 দিনে করে এবং পিও কিউ একত্রে একটি কাজ 12 দিনে করে। তাহলে দেখো পি কিউ আর এর 3জন যখন করছে একসাথে তখন 6 দিনে করছে, পি আর কিউ যখন করছে তখন কদিন করছে? 12 দিনে করছে। ভেরি গুড।
কিউ যখন আবার এক এক হচ্ছে 18 দিনে করছে, তাহলে এটা টাইমের রেশিও দিয়েছে, এটাকে আমরা এলসিএম করব। তাহলে এদের এলসিএম কত হয়? 36 হয়। 36 তাহলে 36কে প্রত্যেকটা সংখ্যাতে ভাগ করা হবে, ঠিক আছে? লসাগু করলাম কিন্তু। এবারে দেখো, তাহলে প্রত্যেকের রেশিও বের করবো। পি কিউ আর এদের একসঙ্গে রেশিও 6, পি আর কিউ এর রেশিও 3, আর কিউ এর 2। তাহলে এখান থেকে আমার অ্যান্সার কি পেয়েছে? পি ও আর একত্রে করলে তাহলে পি আর আর, তাই তো? তাহলে পি আর আর যদি পেতে হয় তাহলে পি কিউ আর থেকে যদি আমি কিউ এর টা বাদ দিই, পি কিউ আর থেকে আমি কিউ বাদ দেবো, তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে পি আর কত করে করে পেয়ে যাবো? তাহলে 36 ইউনিট হচ্ছে মোট কাজ, এলসিএমটা কিন্তু মোট কাজ হয়, আর পার ডে সেটাতে ভাগ করে দেবো 9। অপশান বি এইটুকু, যেটা বলবে মাথা ঠান্ডা করে করতে হবে। একটি সংখ্যাকে 16.2-3% বাড়ানো হলে পরে 15% কমিয়ে 238 পাওয়া গেল, তবে সংখ্যাটির এত পার্সেন্ট কত? তাহলে সংখ্যাটি আগে বের করতে হবে। দেখো ভাই, সিম্পল একটা ভাবো যে 16.2-3% মানে কি? একে 6, একে 6, তাহলে আগে 6 ছিল, এখন ফ্র্যাকশন ভ্যালু কিন্তু যারা জানো না এটা করে নেবে, ঠিক আছে? আগে 6 ছিল, এখন 7 হয়েছে। এবার যে একটি সংখ্যাকে বাড়ানো হলো পরে 15% কমিয়ে এত পাওয়া গেল। দেখো এইবার আমরা 6 থেকে তো আর করতে পারবো না, 6কে কি ধরে নেবো? এই জন্য আর এটা 700, সোজা হয়ে গেল। এর বলছে কি, দেখো তাহলে বাড়ানো হলো, তাহলে এই সংখ্যাকে এত বাড়ানো হলে পরে 15% আবার কমানো হলো, তাহলে 700 থেকে আবার 15% কমালে তাহলে কত হলো? 595। তাহলে 15/7 15 কত? দেখো এইগুলো মুখে করতে হয় যে 100-তে 15 কমানো, 700-তে 7 15 105 কমানো, তাহলে কত হলো? 500। তাহলে 700 থেকে কমালাম যখন আবার 15%, 595 হলো। তবে সংখ্যাটির, দেখো কি বলছে, তবে সংখ্যাটির এত পার্সেন্ট কত হবে? দেখো তাহলে পরে 15% কমিয়ে 238 পাওয়া গেল। আমরা, ওরা বলছে 238 পাওয়া গেল, আমাদের কত এসছে? 595। একদম তাই, একদম তাই। দেখো ওরা বলেছে 238 পাওয়া গেছে, কিন্তু আমাদের হিসেবে 595, তার মানে হচ্ছে 238 মানেই ভাই হচ্ছে 595, ঠিক? উল্টো হয়ে গেল, হ্যাঁ, উল্টো হয়ে গেছে। ও উল্টো হয়ে গেছে, আমরা পেলাম যেটা সেটা তো উপরে লিখতে হবে না? একদম তাই। এই যেটা নিজে 595 মানে অঙ্কে বলে দিয়েছে 238। তাহলে আমাদের হিসাবে দেখো এইটা কিন্তু প্রকৃত সংখ্যা, ঠিক আছে? সংখ্যাটির বলেছে, তাহলে আমাদের হিসাবে সংখ্যাটি ছিল কত? 600। বাড়ানোর আগেরটা কিন্তু সংখ্যাটি হয়। তাহলে এই কাটাকুটি করলে এবার এর আবার একবারে করবে, কিন্তু এর আবার 37.5% কত হবে? 375 বা 1000 করে দিলাম, 3/8 করে দাও। এটা কাটলে কত? দাদা এত করার থেকে আরো এটা এক লাইন আসবে 50/3% করে সম্পূর্ণ 100 ধরে বললো সহজ হতো এটা। এক লাইনে একবারে হয়ে যাবে। আরে বাবা, আমি বোঝাচ্ছি তো এটা, ঠিক আছে? এবার কাটাকুটি করলে কত আসছে? 90 আসবে দাদা। তাহলে অ্যান্সার 90 আসবে। দেখো এবার তোমরা যেটা বলছো সেটাই আসছি। ধরে নেব কি সংখ্যাটি হচ্ছে আমার কি, একটি সংখ্যা যদি আমরা এক্সও ধরি তাও কিন্তু তোমাদের ইজিলি হয়ে যাবে। 100 ধরলে সুবিধা হবে। এবার যদি মনে করো 100 ধরো, আর এই ভোটের অঙ্কের ক্ষেত্রে তোমরা কথা বললে এত হবে? ভোটের অঙ্কের ক্ষেত্রে শিখিয়েছি, সেই প্রসেস অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। তাহলে একটি সংখ্যাকে এত পার্সেন্ট বাড়ানো হলো, তাহলে এর এত পার্সেন্ট বাড়ানো মানে কত বাড়লো? 7 বেড়েছে, 7/6। কত হলো? 7/6। 7/6। 100-তে 7/6 হয়? আরে 100 ধরে বলতে 116 0.2-3 বাড়লো তাই ওরকম করে দেয় 100 ধরলে 350। ওটা আরো 350/3 দাদা। 350/300। দাদা বলবো এখন। তোমরা এত পরিমাণ বকছো, দেখো সবাই ভাই, সবাই মতামত দিলে আমার মতামত কিছুই আসবে না। আরে না না ঠিক আছে, করো এইভাবে, ঠিক আছে। ঠিক আছে, আমার মাথাটাই ঘুলিয়ে গেছে। করো।
তোমরা এটা করতে পারতে, এই রেশিওটা করে যে 7-এর হ্যাঁ 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 15%, তারপর 20/17 এটা করতে পারতে যে কি 7-এর 15% যদি করতে, তাহলে এখানে তুমি 20/17 20/17 কেন আসবে? 20/17 দাদা 60-এর মতো করলে হয়ে যাবে এটা। 6-7 আর 20-17 120 আর 119 119-এর মান 238 ওইভাবে আরো হয়ে যাবে। 6-7 আর 20/17 20/17 ইন্টু 37.5/1000 238 ইন্টু 6/7 20/17 ইন্টু 37.5/1000। আরে ভাই সেটাই তো প্রথমে আমি এক্স ধরে করাতাম যখন, তখন ওটাই তো আসতো, সেটাই তো করছি। তোমরা কি বলবো, হ্যাঁ 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 আমার নিজেরই বোকা লাগছিল তোমরা যখন এরকম করছো, বুঝলে? এই 238 যেটা আমরা উল্টো দিক দিয়ে করি, এটা পরে আসছি। আমরা যেটা বলি উল্টো দিক দিয়ে করতে করতে যাবো, মনে আছে? 238 পাওয়া গেছে কি করে? 15% করে। 15% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়? 17/20। তাহলে উল্টো করে যদি লিখি তাহলে 20/17। তা আমার তো কিছু বলতেই দিচ্ছ না তোমরা। 20/17 তাহলে এই আসলো। এবার এটার থেকে আবার এটা এসছি, এটা বাড়িয়ে এসছি, বাড়িয়ে এর ফ্র্যাকশন ভ্যালু করলে কত? 1 বাড়ানো, মানে 1/6, মানে কি 20/7 7/6 উল্টো দিকে যাচ্ছি বলে কি লিখবো? 6/7 লিখবো। করলে কি মেন সংখ্যাটা পাওয়া গেল। 6/7 এবার এই মেন সংখ্যাটা যেটা পাওয়া গেল সেখান থেকে বলছে 37.5%। 37.5 আমি এটা বলতে চাইছি ভাই, আমার কিছু বলতেই দিচ্ছ না তোমরা। তো 37.5% মানে কি? 3/8 ওটা 37% দিয়ে সুবিধা হবে। চলো 37.5% মানে 37, 37.5 লিখলে ঠিক না। আচ্ছা 100 লিখলাম, চলো। হ্যাঁ বাই 1000। এবার এই পয়েন্ট তুলে দিলে মানে 1000 হলো। না এটা শুনুন, এক একজন এক এক রকম মত দিলে কি করে হয় ভাই? আমাকে বলতে দাও, তারপরে একটু বলি, তোমরা একটু বলো, তাহলে সুবিধা হবে। সব রকম প্রসেস আমার মাথায় আছে ভাই, এরকম না যে নেই। হ্যাঁ, তো এবার কাটাকুটি করো। এটা দাও কাটবে, 3-7 21, 2 থাকছে, 4-7 28, 34, 17 2 34। ঠিক আছে, 17/34 শূন্য একটা কাটলে, একটা কাটলে 2 2 4, 4 25 100 আসলো। 25 দিয়ে কাটলে 3 4 12 আর 3 15 আসলো। 15 তাহলে 6 15 90 আসলো। এক লাইনে। যারা বুঝতে পারেন আমাকে বলতে পারো ভাই যে কি দাদা কীভাবে করলে। দেখো যারা বুঝতে দেখো যারা বুঝতে পারোনি যে কেন উল্টো করে কেলাম, দেখো একটা সিম্পল লজিক। আমি ধরে নিই, যদি আমি আগে সংখ্যাটা বের করার চেষ্টা করব। ধরে নিলাম এক্স সংখ্যা, তাহলে এক্স সংখ্যা 16.3% বাড়ে। এটা ফ্র্যাকশন ভ্যালু শিখবে ভাই। 16.3% মানে কি 50/300। তাহলে 50/300 কাটাকুটি করলে দেখবে 1/6 আসে। এইভাবেই কিন্তু ফ্র্যাকশন ভ্যালুটা হয়। এরা কিন্তু বারে বারে দেখাবো না, চঞ্চল ঘোষ সুবিদ্যার সব বইতে আছে, ফ্র্যাকশনটা শিখে নিও। তার মানে কি 16.2/3 মানে 1/6, মানে 6-এ 1 বাড়লো। 6-এ 1 বাড়লো মানে 7/6 হলো। তাহলে এক্সের 7/6। ঠিক আছে, দেখো কীভাবে আসলো, কেন উল্টায় আমি সেটার জন্য শেখাচ্ছি। এবার এরপরে বাড়ানোর পরে আবার কী হয়েছে, পরে এবার 15% কমানো হলো। 15% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হবে? 17 দেখো 3/20 হয়, তাহলে কমেছে মানে 3 কমবে, মানে 17/20 হবে, কমেছে বলে। তো 17/20। আর এইটা সমান সমানই কত এসছে বলছে? 238। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার কিসের মান আসবে? এক্সের ভ্যালু আসবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কিছু ভ্যালু আসবে এক্সের। এবার দেখো যখনই আমরা উল্টাচ্ছিলাম, এবার দেখো এবার যখনই এইগুলো আমি এই পাশে নিয়ে আসবো, কি হয়ে যাবে? উল্টে যাবে না? কেন উল্টায়? 238, ওই জন্য বলি উল্টো দিকে যাবো। যখন উল্টো দিক দিয়ে দেখো, আমি 238 থেকে এইদিকে যাচ্ছি, সোয়ার দিকে, সংখ্যার দিকে। তাহলে 238 আছে, আর এটা যখন ওপাশে যাবে উল্টে যাবে। তো এটা 6-7 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? 20-17 হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার এক্সের ভ্যালুটা পেয়ে যাবো, তাই তো? তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি এক্সের ভ্যালু পেয়ে যাবো। তাহলে এক্সের ভ্যালু যেটা পেলে, মানে সংখ্যাটা পেলে, তার আবার 37.5% চেয়েছে। তাহলে ইন্টু 37.5। এই জন্যই কিন্তু এগুলোতে গেলাম, দিয়ে তার 37.5% করলে 90 আসবে। তুমি এইভাবে করতে পারো ভাই, যে মেন সংখ্যাটা বের করে নেবে, নিয়ে তারপরে করবে। নেক্সট, আচ্ছা x-3 x-1 এর দ্বিগুণ অনুপাত, মানে দ্বিগুণ করা হয়েছে, তার অনুপাত হচ্ছে 1:9। দ্বিগুণ অনুপাত মানে কি বলতো? আচ্ছা, এটা ভগ্নাংশ লেখো। আচ্ছা, এদের যদি স্কয়ার থাকে, ও পাশে কি করে দেবো আমরা? রুট করে দেবো। তাহলে এখান থেকে ভ্যালুটা একবারে বের করা যায়। ঠিক আছে, দ্বিগুণ অনুপাত যদি এ পাশে মাথায় রাখবে, দ্বিগুণ অনুপাত যদি এ পাশে থাকে, ও পাশে যখন যাবে রুট হয়ে যাবে। এটুকু ক্লিয়ার তো?
এরও ক্লিয়ার হচ্ছে কিনা বলো? তাহলে এটা মানে কত হবে? 1/3। মানে কি দ্বিগুণ অনুপাত যদি বলে তাহলে 1/3, এটা বোঝো তো? তার মানে x/3 ভ্যালু হচ্ছে 1 আর x - 1 এর ভ্যালু হচ্ছে 3। আমি কিন্তু 1/3 লিখবো এই জন্য। x/3 এগুলো মুখোমুখি হয়ে যাবে, এই যেটা বললাম মানে বলি না সেটা কিন্তু করে দিলাম। তাহলে এটা মানে লিখবো 1/3 ওই জন্য, মানে একের রুট করলেই যা আসে তাই। এবার দেখো এখানে কি আসবে? 3x - 9। এখানে কি আসবে? x - 1। তাহলে যে পাশে মানটা বেশি থাকবে সেটা রেখে দেওয়ার চেষ্টা করবে, সুবিধা হবে। তাহলে এ পাশে 3x আসে বেশি মান, ঠিক আছে, রেখে দাও। আর এ পাশে -x আছে, এখানে +x ছিল, এ পাশে নিয়ে আসলাম -x হয়ে গেল। আর এখানে দেখো -9, ও পাশে গেলে +9, আর এখানে -1 আছে। তাহলে এখানে কত আসবে? 2x আসবে। 2x = কত? 8। তাই শুধু x = 4। তাহলে দেখো x এর মান কত? তাহলে x এর মান কত এসছে? 4 আসছে। x এর মান 4 এসছে। এখানে অপশন কোনটা নেব তাহলে এবার? দাদা এটা এইভাবে হবে? হ্যাঁ, দাদা হয়েছে, এবার x এর মান বলতে x এর বসে দিলে একটা মান বেরোবে। আরেকটা এবার x এর মান বসালে কি আরেকটা মান আসছে না কি বললে? দেখছি। এবার x এর মানটা বসালে কত আসছে? x থেকে x এর মান বসা দাও। x মানে 4, মানে কত আসছে? 1। তারপরে কত আসছে গো? x - 1 মানে হচ্ছে 4 এর থেকে, আচ্ছা 1 আসছে, এর কি 1/3 তো আসছে, ঠিকই তো আছে। সমস্যা কোথায়? x এর মান কত হবে? ওটা দাদা ওই স্কোয়ার করে মিডল টার্ম করলে চলে আসতো। স্কোয়ার করে মিডল টার্ম করলে আসছে। যাই হোক, হয় বা নাই, যাই হোক এরা কিন্তু হয় বা না হয় করে করেছে। হ্যাঁ, এবারে দ্বিগুণ অনুপাত করেছে তো। দেখো এরা কি করেছে দেখো, আমি বলছি। অ্যাকচুয়ালি দ্বিগুণ অনুপাত মানে সেটাই হবে। আমি যেটা সাবডিভিশন করা হয়েছে এটা একটু ভুল হয়েছে আমাদের, কারণ এটা তো দুটো x - 3 আছে। তার মানে হচ্ছে x - 3 এর দ্বিগুণ অনুপাত মানে কি গো বাংলায়? স্কোয়ার এদের দ্বিগুণ অনুপাত মানে স্কোয়ার। হ্যাঁ, তাহলে এদের স্কোয়ার করলে কত আসছে? তাই তো আসে। স্কোয়ার করলে কত আসছে তাহলে? x² - 9 এরকমভাবে আসছে, তাই তো আসবে তাহলে। হ্যাঁ তাহলে x² - 1 = 1/9 এভাবে আসছে। তাহলে এক্সই থাকছে না, দ্বিঘাত সমীকরণ কি করে আসবে? কোনটা কেস রুটে না আসে ভাই? স্কোয়ার - b² a + b * a - b। আচ্ছা এই দ্বিগুণ অনুপাত মানে এখানে বুঝতে পারলাম না বিষয়টা। যাই হোক, যেটা রয়েছে অত চাপ নিয়ে লাভ নেই। হ্যাঁ, আমরা যেটা গতানুগতিক নিয়ম সেটা করে থাকি, স্কোয়ার করে দিই এটাকে। তাহলে x - 3 এর স্কোয়ার করলে কত আসবে? হোল স্কোয়ার সূত্র কি? a - b এর হোল স্কোয়ার সূত্র, তার মানে ভাই স্কোয়ার - 2ab + b স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই ডাইরেক্টলি কি লিখতে পারি আমরা? a স্কোয়ার - b স্কোয়ার, সরি এখানে a - b না তো, এখানে x² - 9, তারপরে দেখো এরা কত হবে? এরা করবো না, এটা কিছুই নেই। এখানে গুণ করো, 3 × 2 = 6 আর 7, ঠিক আছে, যোগ আছে 7 আর 14 21, 21 আর 22, বোঝাই যাচ্ছে না। যাই হোক, তাহলে এবার কত আসছে? ভাগ করে দাও তাহলে। 2 এর 3, তারপরটা ভাগ নাকি 21 পরে, তাই তো হবে 7। তাহলে তারপরটা আবার 8 থেকে 1 ভাগ করলে 1 অ্যান্সার। এগুলো তো করে দেওয়া উচিত না। নেক্সট দেখো, এটা বলো, তাড়াতাড়ি বলো। এটা বলো। 31 × 108/124 কাটাকাটি করলে হয়ে যাবে। তাহলে এটা 31 × 108/124 124 কাটাকাটি করো, করলে কত আসছে?
27 27 না 26 কাটাকুটিগুলো কত আছে? 27 এটা 4 দিয়ে যাচ্ছে, 4 27 108। এটা চঞ্চল ঘোষের নিয়ম, কিন্তু এটা অনেকে বোঝে না, কনসেপ্ট ক্লিয়ার করতে হয়। এবার চালের বাজার দর 24% বৃদ্ধি পেয়েছে, মানে 124% হয়েছে, ঠিক তো? আর এখানে পূর্বের তুলনায় 8%, দেখো কি বলেছে, এমনভাবে ব্যবহার করা হলো, তাহলে 8% বৃদ্ধি পাচ্ছে। 8% বৃদ্ধি মানে পূর্বে যদি 1 হতো, এখন হচ্ছে 108%, ঠিক আছে? তাহলে এবার বলছে 31 কিলোগ্রাম চাল ব্যবহার করতেন তবে পূর্বে, ঠিক আছে? পূর্বে যদি, তার মানে 31 কিলোগ্রাম ব্যবহার করতো, আর তারপরে দেখো 124, যেটা উল্টে দিলে কি রেশিও 124 হয়ে যায়, যেটা শিখেছো। তারপরে এখানে দাম চলে আসবে, কিছুই না, এটা মাথায় রাখবে যে কি, যখন আমার চাইছে বর্তমানের যেটা, তখন কি করবে, 31 ইন্টু যেটা ছিল 24% বৃদ্ধি, নিচেই লিখে দেবো ওটা, আর ওপরে 108। এটা করলে কাটাকুটি করে যেটা অ্যান্সার সেটা করে দেবে। এটা তো চঞ্চল বসেও রয়েছে। তারপরটা বলো। বুঝতে পারলাম না দাদা। 233 এটা। পরে যদি কোনো দিন দেখি শর্ট করা, এর থেকে আর শর্ট করা যায় কি না, আমি চেষ্টা করছি করে দেওয়ার। এটা করেছিলাম, একটা কনসেপ্ট দিয়ে তোমাদের শিখিয়েছিলাম, মহিদের পারা উচিত। 21 দেখো, আর না হলে তো গতানুগতিক নিয়মও শিখেছি। এক ব্যক্তি এত টাকা একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, এত টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, দ্রব্যটি 20% লাভ করলে বিক্রয় মূল্য কত? বলো, এটা সোজা আছে, আগে ক্রয় মূল্য বের কর না। ক্রয় মূল্য কত হবে? যোগ করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, যোগ করে 2 দিয়ে ভাগ করলে ক্রয় মূল্য আসে। কেন আসে? এখন টাইম সাপেক্ষ, কিছু না, এত টাকা বিক্রি করলে এত পরিমাণ লাভ হয়, তো লাভ মানে কি, দেখো যদি লাভ হয় বিক্রয় মূল্য থেকে এক্স মাইনাস করলে এইভাবে আসে, ঠিক আছে? আর এখান থেকে ক্রয় মূল্য মানে কত আসবে, আর একটা কি, ওটা প্লাস x হ্যাঁ এইটা প্লাস, 233 প্লাস x। তাহলে এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এটা 2x হয়ে যাবে, তাই 2x সমান সমান এই দুটো যোগফল হয়ে যায়। এই জন্য বলছে না, x এর ভ্যালু আসবে, তারপর আবার যোগ করবে। ওর থেকে বড় কথা ভাই, এটা মানে কি, এটা হচ্ছে তোমরা একটা জিনিস শিখবে যে কি, এই যে যখন বলে যত তত, কিছু করার দরকার নেই, বিক্রয় মূল্যকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে ক্রয় মূল্য পেয়ে যাবে। কত আসে তাহলে ক্রয় মূল্য? ফরম্যাটটা শিখিয়ে দিলাম, ছোটো আছে 275, তার উপরে হচ্ছে কি 20% লাভ। 20% লাভ মানে 120/100, কাটাকুটি করলে কত আনসার আছে সেটা অ্যান্সার। 330। নেক্সট দেখে নাও। অরুণ তার নিজের সাইকেলে কোনো স্থানে এ থেকে 10 কিলোমিটার ঘন্টা বেগে যাত্রা করলে দুপুর 2টোয় গন্তব্যস্থলে পৌঁছায়, ঠিক আছে? যদি সে 15 কিলোমিটার ঘন্টা বেগে যাত্রা করে দুপুর 12টায় গন্তব্যস্থলে পৌঁছায়, দুপুর 1টায় গন্তব্যস্থলে পৌঁছাতে হলে তার গতিবেগ কত হবে? বলো, কে পারবে? 12 দেখেই বোঝা যাচ্ছে দাদা। দেখেই বোঝা যাচ্ছে তো। এটা কি করবো বলো এটা? দাদা আমি করেছি 10 আর 15 মাল্টিপল করেছি, 30 ধরলে আসছে না, 60 ধরেছি, 60 ধরলে সব মিলে যাচ্ছে। বাবা, স্যার এটা করা হলো, রেকর্ডিং করিনি নাকি? দেখো ভাই, রেশিও মেথড অ্যাপ্লাই করো। এটা কিসের রেশিও দেওয়া আছে? স্পিডের রেশিও। স্পিডের রেশিওর উল্টো কী হয় ভাই? টাইমের রেশিও। 15 কি আসে বলো? 10 তার মানে 3:2 এই আসে, তাই তো? এবার দেখো, যে কোনো একদিক দিয়ে আমরা যদি করি, আমাদের হিসাবে ডিস্টেন্স কত আসছে? 30 আসছে, তাই তো? কিন্তু আমাদের দেখো যে টাইমের ডিফারেন্স কত আমাদের হিসাবে, যখন দেখো 10 কিলোমিটার 3 ঘন্টা যদি ধরি আর 15 জায়গায় 2 ঘন্টা, তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 1। কিন্তু এখানে সেই ডিস্টেন্সটার ডিফারেন্স কত এসছে? 12টার এর মধ্যে 2 এসছে, তাহলে আমাদের থেকে দ্বিগুণ বেশি। সে যে গন্তব্যস্থলে পৌঁছে তার গতিবেগ কত হবে? তো আমাদের হিসেবে কত আসছে? 3 10 30, তাই তো? দুপুর 1টায় গন্তব্যস্থলে পৌঁছলে তার গতিবেগ কত হবে? তাহলে দেখো, দুপুর 1টায় যদি পৌঁছাতে যাচ্ছে তখন কত হচ্ছে দেখো, এই 5 দিয়ে ভাগ করে দাও। আমাদের হিসেবে কত? 6। কিন্তু না, অ্যাকচুয়ালটা আনতে গেলে 2 গুণ করতে হবে, তাই 12 কিলোমিটার লাগবে। কিছুই না ভাই। নেক্সট, তারপরে বলো।
মোহিত প্রত্যহ 9 ঘন্টা করে বিশ্রাম নিয়ে 40 দিনে হেঁটে গন্তব্যস্থলে বা যদি সে দ্বিগুণ রাস্তা, দ্বিগুণ বিশ্রাম ও দ্বিগুণ বেগে যাত্রা করে, এ তো কিছু আছে বলে। প্রত্যহ 9 ঘন্টা করে বিশ্রাম নিয়ে 40 দিনে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে ভাবো 9 ঘন্টা করে বিশ্রাম করছে মানে 40 দিনে কত বিশ্রাম করবে? 360 বিশ্রাম করবে, 360 ঘন্টা। ভেরি গুড। এখানে কি হয়, যদি সে দ্বিগুণ রাস্তা, দ্বিগুণ বিশ্রাম, হ্যাঁ, দ্বিগুণ বেগে যাত্রা করে তবে কদিন লাগবে? কাজ ধরলে হবে না তাহলে কদিন লাগবে? বিশ্রামের জায়গায়। বিশ্রাম না ধরে কাজ ধরুন, হ্যাঁ, বিশ্রাম না করে যদি কাজ করে 9 ঘন্টা জায়গায় 15 ঘন্টা কাজ করছে। 15 ঘন্টা। এই একই বিষয় তো, সেটাই বলছি। দেখো 9 ঘন্টা করে বিশ্রাম নিয়ে, আচ্ছা 9 ঘন্টা করে বিশ্রাম নিচ্ছে, মানে 15 ঘন্টা কাজ। 9 ঘন্টা বিশ্রাম মানে 15 ঘন্টা কাজ। 15 ঘন্টা কাজ করতে পারে। তাহলে 15 ঘন্টা কাজ করলে 40 দিনে ক ঘন্টা কাজ করছে? 600। 600 ইউনিট কাজ করছে। আর যদি সে দ্বিগুণ রাস্তা, ঠিক আছে, দ্বিগুণ রাস্তা মানে কত? 80 রাস্তা হবে। যদি সে দ্বিগুণ রাস্তা 80 রাস্তা হবে? 15 দিনে এই দ্বিগুণ রাস্তা 80 করে হয়? 24 ঘন্টা করে কাজ করে। দাদা আমি 15 ইন্টু 40 আর দ্বিগুণ রাস্তা মানে কি করে তোমার হচ্ছে কি বললে, দ্বিগুণ বিশ্রাম বলে তো মানা যায়, দ্বিগুণ বেগ বললে মানা যায়। দ্বিগুণ বিশ্রাম হবে ওটা 18। দ্বিগুণ বিশ্রাম হচ্ছে 18, 1 ধরুন দাদা। ঠিক আছে। 6 ধরবো। 18 তো 24 বার 6 হচ্ছে। 6 ঘন্টা কাজ করবে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি কতটুকু কাজ করছে? 6 ঘন্টা কাজ করছে। 6 ঘন্টা কাজ করছে। তাহলে অ্যান্সার কত আসছে? 100 দিন হবে। 100 তো এইটাই তো বলেছি, যদি সে দ্বিগুণ রাস্তা, দ্বিগুণ বিশ্রাম, দ্বিগুণ বেগে, দ্বিগুণ রাস্তা বলেছে না, এখানে একটু ক্যাসুয়ালি টান আছে। দাদা যেটা সমান সমান করে যেভাবে করেন না, এত কাজ 15 দিনে 40 ঘন্টা করে এক কাজ করলো, ইজুকাল টু 6 ঘন্টা করে কাজ করে দ্বিগুণ হ্যাঁ, ওই রাস্তা মানে M1D1 তো তুমি বলতে চাইছো যে ওটা ভাবে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো তাই হোক। তাহলে কি বলছে, 9 ঘন্টা করে বিশ্রাম নিচ্ছে, কাজ করছে কত? 15 ঘন্টা। আর যদি 40 দিনে করলে একটা কাজ, ঠিক আছে, মানে গন্তব্যস্থলে পৌঁছালে। তারপরে যদি সে দ্বিগুণ রাস্তা কাজের পরিমাণ 1 ধরে নিলাম, তাহলে এখানে দ্বিগুণ রাস্তা মানে 2 ধরে নিলাম। আচ্ছা, দ্বিগুণ বিশ্রাম নিচ্ছে মানে কত বিশ্রাম নিচ্ছে? 18। তাহলে কাজ করছে কত? 6 করে কাজ করছে। আচ্ছা, দ্বিগুণ বেগ, এই যাত্রা দ্বিগুণ বেগ মানে কত হচ্ছে? 2 হয়ে যাবে। এখানে 1 বেগ ছিল, ওখানে 2 বেগ। তাহলে এখানে 1 বেগ, এখানে বেগটা বলা ছিল না, তাহলে ধরে নেবো কি বেগ এখানে 1, তাহলে এখানে 2 করে দেবো। ঠিক আছে, বেগে যাত্রা করে কত দিনে লাগবে? ধরে নেবো x দিনে। চলো, এটারও সুবিধা হচ্ছে তোমাদের বুঝতে। 20 আসে, 3 5 আছে, তাহলে কত আসলো? বাস করে 100 আসলো, অপশন ডি। নেক্সট চলো। এক ব্যক্তি 5% সুদের হারে 1000 টাকা জমা রাখলেন। যদি প্রত্যেক 10 বছর পরে সুদ আসলের সাথে যুক্ত হয়ে যায়, তবে কত বছরে সুদ আসলে 2000 টাকা তিনি পাবেন? বলো। একটা সিম্পল লজিক মাথায় রাখবে, 5% সুদের হারে 1000 টাকা জমা রাখলো। তাহলে দেখো, যদি প্রত্যেক 10 বছর আগে, তাহলে 10 বছর সুদ কথা হিসাব করে নাও। 5% মানে কত? 5 10 কে 50%, মানে 1000 টাকার 50% মানে কত হবে? 500 টাকা। তাহলে 10 বছর পরে ওর টাকা যোগ হবে, তাহলে কত হবে? 1500 টাকা হয়ে যাবে। 1500। এটা ক্লিয়ার তো? দেখো, এক বছরে 5% করে, 10 বছরে 50%, তাহলে 1000-এর 50% মানে কত হবে? 10 বছরে 500 টাকা। বলছে আসলে সে যুক্ত হবে, সেটা আবার নাকি, তাহলে যুক্ত হলে তাহলে 1500 টাকা। এর বলতে 2000 টাকা তিনি পাবেন, তবে কত বছরের সুদে আসলে 2000 টাকা পাবেন? 2000 টাকা পাবেন, 1500 টাকার উপরে ক টাকা সুদ হচ্ছে? 500 টাকা। 500 টাকা হচ্ছে। তাহলে কত বছর লাগবে এটা? কতবার সুদের হার কিন্তু 5% করে আবার। তাহলে ভাই এক বছরে 75 করে, মানে 500 মাইনাস। এবার তাহলে এটা বুঝে নেবে যে কি 5% যদি হয় 1 বছরে, তাহলে এক বছরে কত? মুখে করা শেখো। 75। তাহলে এক বছরে 75, কিন্তু আমার করতে হবে কত সুদ? 500 টাকা। তাহলে 500/75 করো, করলে কত আসবে? 20/3। 20/3 আসবে। 20/3 মানে কত?
16 পনেরো 6 15 2 3 3 এদিকে প্লাস 10 বছর। আর এদিকে প্লাস তাহলে 10 16 ছয় 15 পূর্ণ 2-3, তাহলে মোট বছর কত? এদিকে 10 বছর তো রেখে এসেছিলাম, তারপর এটা তো 16 পূর্ণ 2-3 বছর, অপশন ডি। ঠিক আছে, এটা সোজাই ছিল। এবিসি 3টি নল, একটি চৌবাচ্চা দিয়ে এত ঘন্টা ভরাট করে, ওই তো এলসিএম মেথডটা অ্যাপ্লাই করে দাও। এদের এলসিএম করলে কত আসে? 60 5 12 60, অনুপাত আসছে এদিকে 4 3। এটা আসলে কি? এফিসিয়েন্সি। কি চেয়েছেন স্যার? 3 সব সময় খোলা থাকে, কি খোলা থাকে? এ সব সময় খোলা থাকে, বিওসি নল দুটি প্রতি 1 ঘন্টা অন্তর খোলা থাকে, তবে চৌবাচ্চাটি ভরা থাকে। কিছুই না, দেখো এ অলওয়েজ আছে, মানে 5 কিন্তু অলওয়েজ আছে। ঠিক আছে, এবার বি নল দেখো, বি নল ও সি নল প্রতি 1 ঘন্টা, তাহলে বি প্রথমে কাজ করবে, তাহলে 5-এর সঙ্গে 4 অ্যাড হবে, তারপরে এই ঘন্টায় কী হবে? 5-এর সঙ্গে আবার 3 অ্যাড হবে, তাহলে 9 আর 8 কত হয়? 2 ঘন্টায় 17। তাহলে 2 ঘন্টায় 17, দেখো 2 ঘন্টায় 17, তাহলে 4 ঘন্টায় কত হবে? 34, তাই তো? 2 ঘন্টায় 17, 4 ঘন্টায় আর 6 ঘন্টায় 351 হয়ে যাবে। ঠিক আছে, 6 ঘন্টায় 51 হয়ে গেল, তাহলে বাকি আছে কত এখনো? 9। 9 মানে তো আবার সেই এরা দুজন করবে আবার, তাহলে 9কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 1, তাহলে 6 আর 1 কত? 7 ঘন্টা অ্যান্সার, অপশান ডি। এই অঙ্কটা ভালো অঙ্ক, কিন্তু মাথা ঠান্ডা করে করবে সব।